এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। অবশেষে প্রকাশ্যে এলো খামেনির বাংকার। ইরানে গোপন অভিযান সফল হবে কি? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চিরতরে স্তব্ধ হয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠস্বর, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রচণ্ড ভূকম্পন সৃষ্টি করেছিল। অত্যন্ত গোপনীয়তায় মোড়ানো সেই হামলার দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬, যেদিন ভোরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নিখুঁত ও বিধ্বংসী বিমান হামলায় ধূলিসাৎ হয়ে যায় খামেনির সুরক্ষিত কম্পাউন্ড। এই ঘটনার পর থেকেই বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। জানা গেছে খামেনির নিরাপত্তার জন্য অত্যন্ত গোপনে নির্মিত হয়েছিল একটি বিশাল ভূগর্ভস্থ আস্তানা, যা অনেকটা দুর্ভেদ্য গোলক ধাঁধার মতো। স্থাপত্যের নথিপত্রে দেখা গেছে হাবিব ইব্রাহিমি নামের এই আস্তানাটি মাটির প্রায় ৩০ থেকে ৩৫ মিটার নিচে নির্মাণ করা হয়েছিল, যেখানে ছিল শক্তিশালী ব্লাস্ট প্রুফ ঘর এবং সংকটের মুহূর্তে পালানোর গোপন সুড়ঙ্গ। এদিকে চলছে একের পর এক হামলা পাল্টা হামলা। কোণঠাসা ট্রাম্প, লড়ছে ইরান। নাছোড়বান্দা ইরান পরমাণু অস্ত্র বানিয়েই ছাড়বে। নতুন প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পুতিনের ঘোষিত নীতি থেকে সরে এসে ইরানের সেমি অফিসিয়াল ফার্স্ট নিউজ এজেন্সি এক বিতর্কিত নিবন্ধ প্রকাশ করেছে। সংস্থাটি সরাসরি দাবি করেছে যে ইরানের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র অর্জন ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। নিবন্ধটিতে যুক্তি দেওয়া হয়েছে যে ইরান যদি পরমাণু শক্তি অর্জন করতে পারে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর আগ্রাসন বা ভূখণ্ড বিভাজনের হুমকি থেকে মুক্ত থাকা সম্ভব। একে তারা পরমাণু প্রতিরোধ হিসেবে আখ্যায়িত করেছে, যা দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে নিষেধাজ্ঞা শেষ, ইরানের তেল বিশ্ববাজারে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন ডোনাল্ড ট্রাম্প। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে দেশকে বছরের পর বছর অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে রাখার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, যে দেশের তেল বিক্রি ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন, সেই ইরানের জন্যই এবার খুলে যেতে পারে শত শত কোটি ডলারের নতুন দরজা। আর সবচেয়ে বড় বিষয়, এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প একসময় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি চালু করেছিলেন, সেই ট্রাম্প প্রশাসনই এখন এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছে, যা সফল হলে প্রায় অর্ধ শতাব্দীর নিষেধাজ্ঞার কাঠামোই বদলে যেতে পারে। এদিকে এবার এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু। নেপথ্যে কি? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল তুরস্ক সম্পর্কের উত্তেজনা এবার নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে নেতানিয়াহু সরকার। আর বিষয়টি এবার তুলতে যাচ্ছে ওয়াশিংটনের সামনে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি কি আরো অস্থির হয়ে উঠতে যাচ্ছে? এদিকে খামেনির জানাজায় কিম জং উন, তেহরানে পা রাখতেই কাঁপছে আমেরিকা। ইতিহাসের বৃহত্তম জানাজা হতে যাচ্ছে কি? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একজন মানুষকে মাটি দেওয়া হবে, শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু ধরুন সেই কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন ৩ জন মানুষ, যাদের নাম শুনলে ওয়াশিংটনের হোয়াইট হাউসে রাতের ঘুম উড়ে যাবে। ধরুন ৩ জন একসাথে হাত মেলালেন। ধরুন সেই হ্যান্ডশেকের ছবি পৃথিবীর প্রতিটি নিউজ চ্যানেলে ব্রেকিং হয়ে গেল। তাহলে কি হবে? একটা শবদেহ, একটা জানাজা, একটা শহর। আর সেখান থেকে জন্ম নিতে পারে এমন একটা জোট, যেটা গত ৮০ বছরের বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটাকেই ছিঁড়ে ফেলবে। আজকে সেই গল্পটাই বলবো। এদিকে মুসলিমদের সাথে সৌদি কাতারের চরম বেইমানি। গোপনে ইসরায়েলের অস্ত্র কিনছে সৌদি কাতার। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ফিলিস্তিনিদের রক্তের দাগ মারিয়ে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে অস্ত্র ব্যবসা করছে বিশ্বাসঘাতক সৌদি ও কাতার। যে ইসরায়েলকে প্রকাশ্যে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করছে দেশ দুটি, পর্দার আড়ালে সেই ইসরায়েলের তৈরি অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ঢুকছে তাদের অস্ত্র ভান্ডারে। আদর্শের ভাষণ একদিকে আর জাতীয় নিরাপত্তার হিসাব অন্যদিকে। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে কি শুরু হয়েছে নতুন এক ভূ রাজনৈতিক বাস্তবতা, যেখানে ধর্ম বা আদর্শে আবদ্ধ নয় বন্ধু শত্রুর পরিচয়, বরং স্থান পেয়েছে নিরাপত্তা আর স্বার্থ। সৌদি আরব ও কাতারের এই গোপন অস্ত্র নির্ভরতা কি কেবল একটি সামরিক চুক্তি, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দেয়া এক নতুন কূটনৈতিক সমীকরণের? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সম্প্রতি উভয় পক্ষই একে অপরের বিভিন্ন সামরিক ও কৌশলগত ঘাঁটিতে তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক রূপ ধারণ করেছেন এবং ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে সরাসরি হুমকি দিয়ে কি বলেছেন আপনারা জানেন? তিনি বলেছেন, এবার ইরানকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ মুছে দেওয়া হবে। ঠিক যুদ্ধ চলাকালীন সময় একটা ফলস কথা বলছিল, এখনো একই কথা সে বলছে। ট্রাম্পের এই ধরনের অতিরিক্ত নাটকীয় বক্তব্য নতুন কিন্তু কিছু নয়। তবে বিশ্লেষকদের মতে আমেরিকা যদি সত্যি ইরানকে সামরিকভাবে পুরোপুরি পরাস্ত করতে পারত, তবে তারা অনেক আগেই তা করে দেখাতো। আলোচনা চলতে চলতেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতই তারা ভাব দেখাক মাঝখানে যে তাদের মধ্যে এক ধরনের ফাটল ধরেছে, কিন্তু না, তারা ঠিকই ইরানকে এইদিকে ব্যস্ত রেখে, হরমুজ প্রণালীতে ব্যস্ত রেখে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ওইদিকে লেবাননের
একটা ঘটনা ঘটায় ফেলছে। চিরতরে স্তব্ধ হয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠস্বর, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রচণ্ড ভূকম্পন সৃষ্টি করেছিল। অত্যন্ত গোপনীয়তায় মোড়ানো সেই হামলার দিনটি ছিল 28 ফেব্রুয়ারি 2026, যেদিন ভোরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নিখুঁত ও বিধ্বংসী বিমান হামলায় ধূলিসাৎ হয়ে যায় খামেনির সুরক্ষিত কম্পাউন্ড। এই ঘটনার পর থেকেই বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। জানা গেছে খামেনির নিরাপত্তার জন্য অত্যন্ত গোপনে নির্মিত হয়েছিল একটি বিশাল ভূগর্ভস্থ আস্তানা, যা অনেকটা দুর্ভেদ্য গোলক ধাঁধার মতো। স্থাপত্যের নথিপত্রে দেখা গেছে হাবিব ইব্রাহিম নামের এই আস্তানাটি মাটির প্রায় 30 থেকে 35 মিটার নিচে নির্মাণ করা হয়েছিল, যেখানে ছিল শক্তিশালী ব্লাস্ট প্রুফ ঘর এবং সংকটের মুহূর্তে পালানোর গোপন সুড়ঙ্গ। গোপন স্থাপনাটির অস্তিত্ব সাধারণ মানুষের তো দূরের কথা, খুব কম মানুষেরই জানা ছিল। খামেনির ব্যক্তিগত গাড়ির চালক হাবিব ইব্রাহিমের নামানুসারে রাখা এই কমপ্লেক্সটি একটি ক্রীড়া কেন্দ্রের নিচে আড়াল করে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলো এমনভাবে নকশা করা ছিল যে তা সরাসরি গিয়ে ঠেকেছিল তেহরানের গুরুত্বপূর্ণ রাস্তা এবং এনগেলব স্কোয়ারের কাছের একটি গাড়ি পার্কিংয়ে। পরিকল্পনা অনুযায়ী এই স্থাপনায় ছিল 3 স্তরের পার্কিং ব্যবস্থা, লক্ষ্যভেদের প্রশিক্ষণ কক্ষ এবং নিরাপত্তার জন্য অত্যাধুনিক সব ব্যবস্থা। 2009 সালে খামেনির ব্যক্তিগত অনুমোদনে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় নির্বাহ করেছিল খাতাম আল আনবিয়া কনস্ট্রাকশন হেডকোয়ার্টার্স। অথচ নিয়তির পরিহাস যে বছরের পর বছর ধরে এত বিশাল আয়োজন করেও শেষ রক্ষা হলো না। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চালানো এই অপারেশনটি ছিল ইতিহাসের অন্যতম আলোচিত ভয়াবহ আঘাত। ইসরায়েলি গোয়েন্দারা নির্ভুলভাবে শনাক্ত করতে পেরেছিল যে ওই দিন সকালে খামেনি তার ভূগর্ভস্থ বাংকারে নয়, বরং উপরে নিজের বাসভবনে অবস্থান করছিলেন। প্রতিদিন রাতে বাংকারে আশ্রয় নেওয়া খামেনি সেদিন কেন দিবালোকের ভরসায় উপরে ছিলেন তা আজ এক বিশাল রহস্য, এবং সেই ভুলই তার জীবনের শেষ ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। আকাশপথে ছুটে আসা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মুহূর্তের মধ্যেই বৃষ্টির মতো নির্ভুল লক্ষ্যভেদী বোমা নিক্ষেপ করতে শুরু করে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের বুক। খামেনির সাথে থাকা তার পরিবারের সদস্য, নিকটতম সহযোগী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের অনেকেই এই হামলায় মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যান। চোখের পলকে ঘটে যাওয়া এই হামলায় খামেনির পুরো বলয়টি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই ঘটনার পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কঠোর বার্তা প্রদান করেন। তিনি এই মৃত্যুকে শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের জন্য ন্যায় বিচার বলে অভিহিত করেছেন। তার কথায় ফুটে উঠেছিল এক কঠিন দম্ভ ও দৃঢ়তা, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা এখনো প্রতিরোধের স্বপ্ন দেখছে, তাদের ভাগ্যে হয়তো শুধু মৃত্যুই অপেক্ষা করছে। এদিকে এই ভয়াবহ খবরের পর পুরো ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ পাঠকদের আবেগাপ্লুত কণ্ঠস্বরে বলে দিচ্ছিল দেশটি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম শোনা গেলেও এই শোকের আবহে পুরো ইরান যেন এক গভীর শূন্যতায় তলিয়ে গেছে। এখন চারিদিকে শুধুই আলোচনা, কিভাবে এই সুরক্ষিত বাংকার বা সব প্রতিরোধ ব্যবস্থা ব্যর্থ হলো। 9 জুলাই মাশহাদ শহরে তার শেষ শয্যার প্রস্তুতি চলছে, কিন্তু তার আগে আকাশের পথে শেষ যাত্রার আয়োজন যেন এক বিশাল নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইতিহাসের পাতায় খামেনির এই মৃত্যু শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এক নতুন ও অশান্ত যুগের উন্মোচন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। একজন মানুষকে মাটি দেওয়া হবে, শুনতে খুব সাধারণ তাই না? কিন্তু ধরুন সেই কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন 3 জন মানুষ, যাদের নাম শুনলে ওয়াশিংটনের হোয়াইট হাউসে রাতের ঘুম উড়ে যাবে। ধরুন 3 জন একসাথে হাত মেলালেন, ধরুন সেই হ্যান্ডশেকের ছবি পৃথিবীর প্রতিটি নিউজ চ্যানেলে ব্রেকিং হয়ে গেল। তাহলে কি হবে? একটা শবদেহ, একটা জানাজা, একটা শহর, আর সেখান থেকে জন্ম নিতে পারে এমন একটা জোট যেটা গত 80 বছরের বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটাকেই ছিঁড়ে ফেলবে। আজকে সেই গল্পটাই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো কিছু বাদ না দিয়ে। 2025 সালের ফেব্রুয়ারি মাস, শেষ রাত। তেহরানের আকাশে কিছুই অস্বাভাবিক ছিল না, না কোনো সাইরেন, না কোনো সতর্কবার্তা। সাধারণ একটা রাত, কিন্তু সেই সাধারণ রাতের অন্ধকারে যা ঘটলো সেটা সাধারণ কোনো ঘটনা ছিল না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক পরিকল্পনায় সরাসরি আঘাত করা হলো ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে, আয়াতুল্লাহ আলী খামেনি। 4 দশকেরও বেশি সময় ধরে যিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের স্তম্ভ, যিনি ছিলেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে উচ্চকণ্ঠ প্রতিরোধের প্রতীক, সেই মানুষটি আর রইলেন না। প্রশ্ন আসলো, যারা এই হামলার পরিকল্পনা করেছিলেন তারা কি ভেবেছিলেন? তারা ভেবেছিলেন এটাই শেষ, খামেনি গেলে ইরান ভেঙে পড়বে, তেহরানের রাজপথে বিশৃঙ্খলা হবে, জনতা ক্ষিপ্ত হয়ে নিজেদের সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়বে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলোতে হয়তো শ্যাম্পেনের বোতল খোলা হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো তারা ইরানকে চেনেই না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দশকের পর দশক ধরে একটা ভুল করে আসছে। তারা মনে করে যে কোনো দেশের শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই সেই দেশের পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। ইরাকে সাদ্দামকে সরিয়ে দিয়েছিল, ইরাক ভেঙেছিল। লিবিয়ায় গাদ্দাফিকে সরিয়েছিল, লিবিয়া ধ্বংস হয়েছিল। তারা ভেবেছিল ইরানও একই ফর্মুলায় চলবে। কিন্তু ইরান তো ইরাক না, ইরান তো লিবিয়া না। কারণটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী ব্যবস্থা কোনো একক ব্যক্তির চারপাশে গড়ে ওঠে না। এটা একটা আদর্শিক কাঠামো যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে শেকড় গেড়েছে ইরানি সমাজের গভীরে। খামেনি ছিলেন সেই কাঠামোর মুখপাত্র, কিন্তু কাঠামো নিজে তার চেয়ে অনেক বিশাল। আর এটা প্রমাণ হয়ে গেল মাত্র কয়েকদিনের মধ্যেই। কোনো বিশৃঙ্খলা হলো না, রাস্তায় কোনো দাঙ্গা হলো না, বরং একটা শান্ত সুশৃঙ্খল প্রায় অস্ত্র পাচারের মতো নির্ভুল ক্ষমতা হস্তান্তর ঘটল।
খামেনির পুত্র মোস্তফা খামেনি, যিনি দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে প্রশিক্ষিত হচ্ছিলেন, তিনি বাবার আসন গ্রহণ করলেন। ওয়াশিংটন যেখানে ইরানের পতন দেখতে চায়, সেখানে তারা দেখল ইরানের পুনর্জন্ম। আর এই পুনর্জন্মের প্রথম বড় ঘোষণা হলো খামেনির জানাজা। অনেকেই প্রশ্ন করছেন, মৃত্যু ফেব্রুয়ারিতে, কিন্তু চূড়ান্ত দাফন কেন মাসের পর মাস পিছিয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ইসলামী পঞ্জিকার সবচেয়ে পবিত্র সময়ের মধ্যে, মহরম মাস, যেটা শিয়া মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে আবেগঘন সময়। কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুয়ের আত্মত্যাগের স্মৃতি এই মাসেই পালিত হয়। আশুরার প্রথম 10 দিন সুখ, স্মরণ আর আত্মত্যাগের। ইরানের নতুন নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এই পবিত্র দিনগুলোর পর খামেনির চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে শুধু ধর্মীয় বিবেচনা নেই, এখানে আছে অত্যন্ত গভীর রাজনৈতিক হিসাব। প্রথমত, একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কারবালার হুসেন রাদিয়াল্লাহু আনহু যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শহীদ হয়েছিলেন, খামেনিকেও সেই একই আলোকে উপস্থাপন করা হচ্ছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এই প্রতীকী সংযোগ ইরানের জনমানসে অসাধারণ প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, সময় নেওয়া হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক প্রস্তুতির জন্য, কারণ এই জানাজা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে না। একটু পেছনে যাওয়া যাক। 1989 সাল ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন। তার জানাজায় যা ঘটে সেটা পৃথিবীর ইতিহাসে আজও অবলীন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী সেদিন আনুমানিক 1,20 লক্ষ মানুষের জন্ম হয়েছিল তেহরানে। শুধু সংখ্যাটা একবার মাথায় আনুন, বাংলাদেশের পুরো রাজধানী ঢাকার জনসংখ্যার চেয়ে বেশি মানুষ একটিমাত্র শহরে একটিমাত্র মানুষকে শেষ বিদায় জানাতে। ইতিহাসের সর্ববৃহৎ শেষকৃত্য। সেদিনের ভিড় এতটাই তীব্র ছিল যে কফিন ব্যবহারকারীরা কয়েকবার ভিড়ের চাপে হোঁচট খেয়েছিলেন। মানুষ কাঁদছিল, চিৎকার করছিল, কফিন স্পর্শ করতে ছুটে আসছিল। সে দৃশ্য যারা দেখেছেন তারা সেটা আজও ভুলতে পারেননি। এখন প্রশ্ন, 3.5 দশক পর এবারে জানাজা কি সে রেকর্ড ভাঙবে? বিশ্লেষকদের উত্তর, সম্ভাবনা খুব বেশি। কারণ 1989-তে খামেনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। এবার খামেনিকে হত্যা করা হয়েছে সরাসরি বিদেশি সামরিক আগ্রাসনে। সেই ক্ষোভ, সেই শোক, সেই প্রতিশোধের তৃষ্ণা সবকিছু মিলিয়ে এবার জানাজা হয়ে উঠতে পারে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পুরো পৃথিবীর কাছে একটা রাজনৈতিক ম্যানিফেস্ট। এবার আসি সবচেয়ে বিস্ফোরক অংশে। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটা গুঞ্জন চলছে, যেটা শুনলে গায়ে কাটা দেবে। উত্তর কোরিয়ার কিম জং উন এই জানাজায় যোগ দিতে পারেন, ব্যক্তিগতভাবে তেহরানের মাটিতে পা রেখে। এখন আপনি ভাবছেন, কিম জং উন সেই মানুষ যিনি নিজের দেশের বাইরে প্রায় জানি না, যার প্রতিটি পদক্ষেপ বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। তিনি তাহলে কেন আসবে? উত্তরটা লুকিয়ে আছে ভূরাজনীতির একদম গভীরতম স্তরে। ইরান আর উত্তর কোরিয়া, এই দুটো দেশের মধ্যে একটা অদৃশ্য সুতো আছে, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। দুটো দেশই আমেরিকার অর্থনৈতিক অবরোধের শিকার। দশকের পর দশক ধরে দুটো দেশই নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন। দুটো দেশই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটা বিকল্প ব্যবস্থার স্বপ্ন দেখে। কিম জং উনের জন্য এই জানাজায় আসার মানে শুধু শোক প্রকাশ না, এটা হবে একটা ভূ রাজনৈতিক বিবৃতি, যার ভাষা হবে, তোমরা আমাদের মিত্রকে মেরেছো, আমরা ভয় পাইনি, আমরা তার কবরের পাশে দাঁড়িয়ে তোমাদের চোখের দিকে তাকাচ্ছি। কিম জং উনের চেয়েও বেশি সম্ভাবনা আছে আরেকজন আসার। তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। কেন? কারণ পুতিনের জন্য এটা শুধু বন্ধুত্বের প্রমাণ না, এটা একটা কৌশলগত বাধ্যবাধকতা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, শুধু মুখের কথাই নয়, কাজেও। সামরিক প্রস্তুতি, ড্রোন সরবরাহ, কূটনৈতিক সমর্থন, প্রতিটি ক্ষেত্রে তেহরান মস্কোর হাত শক্ত করে ধরেছে। এখন যখন ইরানের সবচেয়ে বড় নেতা বিদেশি হামলায় নিহত হয়েছেন, তখন পুতিন যদি তেহরানে না যান, সেটা বিশ্বমঞ্চে রাশিয়ার বিশ্বাসযোগ্যতায় মারাত্মকভাবে আঘাত করবে, যেটা রাশিয়া কোনোভাবেই হতে দেবে না। এবার পুরো ছবিটা একসাথে কল্পনা করুন। তেহরানের একটা বিশাল ময়দান, লক্ষ লক্ষ মানুষের সমুদ্র, সেই সমুদ্রের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনজন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। তিনটি দেশ, তিনটি আমেরিকার প্রধান প্রতিপক্ষ, তিনটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বা তার দোরগোড়ায়, তিনটি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ে টিকে আছে একদম দশকের পর দশক ধরে। কারণ সেই ছবিকে বিশ্ব বলবে, আমেরিকার একক কর্তৃত্বের যুগ শেষ, একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে। আর সেটা তৈরি হচ্ছে একজন হত্যাকারীর কবরের পাশে দাঁড়িয়ে, হত্যাকারীদের চোখের দিকে তাকিয়ে। তেহরানের দীর্ঘদিনের ঘোষিত নীতি থেকে সরে এসে ইরানের সেমি অফিসিয়াল ফার্স্ট নিউজ এজেন্সি এক বিতর্কিত নিবন্ধ প্রকাশ করেছে। সংস্থাটি সরাসরি দাবি করেছে যে ইরানের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র অর্জন ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। নিবন্ধটিতে যুক্তি দেওয়া হয়েছে যে ইরান যদি পরমাণু শক্তি অর্জন করতে পারে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর আগ্রাসন বা ভূখণ্ড বিভাজনের হুমকি থেকে মুক্ত থাকা সম্ভব। একে তারা পরমাণু প্রতিরোধ হিসেবে আখ্যায়িত করেছে, যা দেশটি প্রতিরক্ষা কৌশলের একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। ফার্স্ট নিউজের এই নিবন্ধে দাবি করা হয়েছে, ইরানকে অবশ্যই এমন এক শক্ত অবস্থানে থাকতে হবে যাতে আন্তর্জাতিক বিতর্কের মীমাংসা আলোচনা টেবিলে করা যায়। তাদের মতে পরমাণু অস্ত্র থাকলে ইরান সমানে সমান অবস্থানে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক দর কষাকষি করতে পারবে, যারা ইতোমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী। নিবন্ধটির ভাষ্যমতে পরমাণু অস্ত্র মানেই যুদ্ধ অনিবার্য নয়, বরং এটি দ্বন্দ্বের পরিসরকে একটি নিয়ন্ত্রণযোগ্য সীমার মধ্যে রাখার মাধ্যম।
দেশটির মতে পরমাণু সক্ষমতা অর্জনের মাধ্যমে ইরান এমন এক শক্তির ভারসাম্য তৈরি করতে সক্ষম হবে যা দেশটিকে বহিরাগত আক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষা দেবে এবং আলোচনার পথ প্রশস্ত করবে। আরজিসি ঘনিষ্ঠ এই সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সরকারি বা রাষ্ট্রীয় কোনো নীতি নয়। এখন পর্যন্ত ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা নীতি নির্ধারক আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের সমর্থন করেননি। দেশটির সরকারি অবস্থান এখনো আগের মতোই অটল রয়েছে এবং তারা বরাবরই পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে পরমাণু অস্ত্র তৈরির বিরুদ্ধে ধর্মীয় নিষেধাজ্ঞা বা ফতোয়া জারি করেছিলেন, যা দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি রক্ষা কবচ হিসেবে পরিচিত। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের এমন সাহসী ও বিপরীতমুখী অবস্থান ইরানের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী মহলে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যে দেশকে বছরের পর বছর অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে রাখার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, যে দেশের তেল বিক্রি ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন, সেই ইরানের জন্যই এবার খুলে যেতে পারে শত শত কোটি ডলারের নতুন দরজা। আর সবচেয়ে বড় বিষয়, এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প একসময় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি চালু করেছিলেন, সেই ট্রাম্প প্রশাসনই এখন এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছে যা সফল হলে প্রায় অর্ধ শতাব্দীর নিষেধাজ্ঞার কাঠামোই বদলে যেতে পারে। এই নাটকীয় মোড়ের পেছনে রয়েছে যুদ্ধ, হরমুজ প্রণালী, জ্বালানি বাজার এবং এক জটিল কূটনৈতিক সমীকরণ। ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 17 জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার স্মারকে ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রূপরেখা রাখা হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ ইতোমধ্যেই জেনারেল লাইসেন্স জারি করেছে, যা নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল, জ্বালানি পণ্য ও পেট্রোকেমিক্যাল আন্তর্জাতিক বাজারে বিক্রির অনুমতি দিচ্ছে। শুধু তেল বিক্রি নয়, জাহাজ চলাচল, বিমা, বন্দর সেবা, অর্থ লেনদেন এবং ডলার ভিত্তিক কিছু আর্থিক কার্যক্রমও এই ছাড়ের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এতদিন যে ব্যবসাগুলো নিষেধাজ্ঞার কারণে গোপন নেটওয়ার্কের মাধ্যমে চলত, সেগুলো এবার বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের পথে ফিরতে পারে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ক্রমাগত ইসরায়েল বিরোধী বক্তব্যকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইসরায়েল। শুধু তাই নয়, বিষয়টি মার্কিন প্রশাসন তথা ওয়াশিংটনের নজরে আনা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য টাইমস অব ইসরায়েল এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ও আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছে। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, এমন কোনো দিন চায় না যেদিন এরদোয়ান ইসরায়েলের রাষ্ট্র ধ্বংসের আহ্বান জানান না। তিনি স্পষ্ট করে বলেন, তারা এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। কারণ হিসেবে নেতানিয়াহু তাদের জাতির ইতিহাসের এক বড় শিক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কেউ যখন আপনাকে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করবে, তখন আপনার সেটি অবহেলা না করে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। এর সাথে তিনি যোগ করেন যে বিষয়টি নিয়ে তারা খুব শীঘ্রই তাদের আমেরিকান বন্ধুদের মনোযোগ আকর্ষণ করবেন এবং একে কোনোভাবেই উপেক্ষা করা হবে না। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান। তিনি জেরুজালেমের বিরুদ্ধে গাজায় গণহত্যার সরাসরি অভিযোগ এনেছেন। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগের সুপারিশ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের রক্তের দাগ মারিয়ে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে অস্ত্র ব্যবসা করছে বিশ্বাসঘাতক সৌদি ও কাতার। যে ইসরায়েলকে প্রকাশ্যে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করছে দেশ দুটি, পর্দার আড়ালে সেই ইসরায়েলের তৈরি অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ঢুকছে তাদের অস্ত্র ভাণ্ডারে। আদর্শের ভাষণ একদিকে আর জাতীয় নিরাপত্তার হিসাব অন্যদিকে। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে কি শুরু হয়েছে নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতা, যেখানে ধর্ম বা আদর্শে আবদ্ধ নয় বন্ধু শত্রুর পরিচয়, বরং স্থান পেয়েছে নিরাপত্তা আর স্বার্থ। সৌদি আরব ও কাতারের এই গোপন অস্ত্র নির্ভরতা কি কেবল একটি সামরিক চুক্তি, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দেয়া এক নতুন কূটনৈতিক সমীকরণের? তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত কাতার এবং সৌদি আরব নিন্দা জানিয়েছে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি কর্মকাণ্ডেরও। তবে এসবই ছিল লোক দেখানো, তা প্রমাণ করে দিয়েছে সৌদি আর কাতারের স্বার্থের রাজনীতি। সম্প্রতি তাদের হাটে হাড়ি ভেঙেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেদ। স্থানীয় সময় রোববার প্রকাশ করেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। সেখানে দাবি করা হয় উভয় দেশই সংগ্রহ করেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-15 যুদ্ধ বিমানের জন্য কম্পিউটারাইজড হেলমেট। তবে সরাসরি ইসরায়েল থেকে নয়, বরং মার্কিন প্রতিরক্ষা প্রকল্প এবং বড় ঠিকাদার প্রতিষ্ঠানে সাব কন্ট্রাক্টের মাধ্যমে এগুলো সংগ্রহ করেছে রিয়াদ ও দোহা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সম্প্রতি উভয় পক্ষই একে অপরের বিভিন্ন সামরিক ও কৌশলগত ঘাঁটিতে তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক রূপ ধারণ করেছেন এবং ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে সরাসরি হুমকি দিয়ে কি বলেছেন আপনারা জানেন? তিনি বলেছেন, এবার ইরানকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ মুছে দেওয়া হবে। ঠিক যুদ্ধ চলাকালীন সময় একটা ফলস কথা বলছিল, এখন একই কথা সে বলছে। ট্রাম্পের এই ধরনের অতিরিক্ত নাটকীয় বক্তব্য নতুন কিন্তু কিছু নয়। তবে বিশ্লেষকদের মতে আমেরিকা যদি সত্যি ইরানকে সামরিকভাবে পুরোপুরি পরাস্ত করতে পারত, তবে তারা অনেক আগেই তা করে দেখাতো। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান ধরে রাখার মতো আর কোনো নিরাপদ জায়গা না থাকায় এবং অভ্যন্তরীণ চাপের মুখে পড়েই ওয়াশিংটনকে বারবার যুদ্ধবিরতির পথ খুঁজতে হচ্ছে, যা তাদের এক ধরনের কৌশলগত বাধ্যবাধকতা। এত ফর্মালি বলার কথা দরকার নেই, তারা পরাজয়
ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছেন, এটা তাকে স্বীকার করে নিতে হবে। তবে দুই পক্ষ আবার আলোচনায় বসতে চায় বলে ট্রাম্প আজ যে কথাটা বললেন সেটা আবার ইরান অস্বীকার করেছে। তারা বলছে এই সপ্তাহে আলোচনা হওয়ার কোনো স্কোপই নেই। তাহলে কি দাঁড়ালো আপনারাই বলুন। সম্প্রতি সুইজারল্যান্ডে কাতার নিয়ন্ত্রিত একটি হোটেলে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা। এই চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি ছিল যে তারা হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। খুবই ভালো কথা। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক ও নৌ অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এই চুক্তির সফল বাস্তবায়ন থমকে যায় মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও রুট ব্যবহারের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে। ডোনাল্ড ট্রাম্প চুক্তি হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে দেন যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, যার উপর ভিত্তি করে বহু আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সেখান দিয়ে চলাচল শুরু করে। আর অন্যদিকে ইরান মনে করে তাদের নিজস্ব জলসীমা ও নির্ধারিত করিডোর মেনেই কেবল জাহাজ চালানো সম্ভব, যার ফলে ট্রাম্পের আগাম ঘোষণায় বিভ্রান্ত হয়ে জাহাজগুলো সেখানে প্রবেশ করতে ইরান নতুন করে হামলা চালায় এবং পরিস্থিতি আবারও আগের মতো থমকে যায়। সুইজারল্যান্ডে আলোচনার সময় মার্কিন প্রতিনিধি দল ও ইরানের সামরিক কমান্ডারের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য একটি জরুরি হটলাইন প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত হয়েছিল। এই হটলাইনের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে তাৎক্ষণিক সমন্বয় সাধন করা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো আজ পর্যন্ত আমি যে আপনাদের সাথে কথা বলছি এই পর্যন্ত হটলাইনটি প্রযুক্তিগত বা কৌশলগত কারণে অপারেশনাল করা সম্ভব হয়নি। এই সমন্বয়হীনতার মাঝে ইরান দাবি করতে শুরু করে তাদের জলসীমা দিয়ে যাওয়া প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে রুট নির্ধারণ করতে হবে। যেহেতু যোগাযোগের কোনো সরাসরি মাধ্যম তখন সচল ছিল না, তাই ভুল বোঝাবুঝি চরমে পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে পুনরায় পুরোদমে গোলাগুলি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়, যা আন্তর্জাতিক কূটনীতি ব্যর্থতার একটি বড় উদাহরণ। হরমুজ প্রণালী নিয়ে চলমান তীব্র বিরোধের অবসানের লক্ষ্যে চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে কাতার সবসময় একটি অত্যন্ত নির্ভরযোগ্য, নিরপেক্ষ এবং পেশাদার মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজের ভাবমূর্তি বজায় রেখেছে। এর আগে সুইজারল্যান্ডে দুই পক্ষ যখন বসেছিল তখন হয়তো তারা একে অপরের সাথে করমর্দন করেনি, ছবি তোলেনি, কিন্তু পর্দার আড়ালে প্রকৃত কূটনৈতিক অগ্রগতি কাতারে নিশ্চিত করেছিল। পেশাদার কূটনীতিকরা যখন কোনো সংকটের সমাধান করতে টেবিলে বসেন তখন দীর্ঘমেয়াদী ফলাফলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কাতার কোনোভাবে এই শান্তি আলোচনায় ব্যর্থতার দায় নিতে চায় না, কারণ বৈশ্বিক রাজনীতিতে তাদের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতিতেও অক্ষুণ্ণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক কৌশলের একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো বড় সাফল্যে কৃতিত্ব নিজে নিতে চান, কিন্তু সম্ভাব্য ব্যর্থতার দায় অন্য কোনো দেশের ঘাড়ে চাপিয়ে দিতে পছন্দ করেন। এই সংঘাতের শুরুর দিকে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছিল ইসলামাবাদকে। কাতার বা সুইজারল্যান্ডের মতো আন্তর্জাতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সফল দেশগুলোর উপর যাতে কোনো ব্যর্থতার দাগ না লাগে সেজন্য ট্রাম্প পাকিস্তানকে একটি বাফার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। বিগত 2 সপ্তাহ ধরে ইসলামাবাদকে কার্যত অবরুদ্ধ করে রেখে যে আন্তর্জাতিক সম্মেলন বা সামিটের আয়োজন করা হয়েছিল তা শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হয় এবং কোনো পক্ষই সেখানে অংশ নেয়নি। ট্রাম্প ভালো করে জানতেন যে পাকিস্তান বারবারই কূটনৈতিক ফ্রন্টে ব্যর্থ, তাই সেখানে হওয়া সমস্ত নেতিবাচক শক্তি ও ব্যর্থতার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে এখন মূল আলোচনাকে কাতারের মতো পেশাদার মঞ্চে নিয়ে আসা হয়েছে। সামরিক ময়দানে ইরানের সামরিক বাহিনী ইরানের সামরিক বাহিনী কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোগুলোতে একযোগে শক্তিশালী বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, এটা আপনারা জানেন। কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটির আশেপাশে মোট 4টি মার্কিন সামরিক অবস্থানে এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম ফ্লিটের আরও 4টি স্থাপনায় হামলা চালানো হয়, যার ফলে মোট 8টি মার্কিন সামরিক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক আকারে। এই যৌথ অভিযানটি ইরানের নৌ ও মহাকাশ বাহিনী অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করে। এর জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত এনেছে এবং তারা ইরানের উপকূলীয় রাডার ব্যবস্থা, ড্রোন ক্ষেপণাস্ত্র মজুতদারি অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে পারস্য উপসাগরের কিশম দ্বীপ এবং সিরিক অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানগুলো ব্যাপক বোমা বর্ষণ করেছে, যা ওই অঞ্চলে মানচিত্রে স্পষ্ট যুদ্ধ অবস্থা আবার তৈরি করে। ডোনাল্ড ট্রাম্পের এই হঠাৎ যুদ্ধবিরতির গান গাওয়া বা আলোচনার টেবিলে ফেরার পেছনে মার্কিন বাহিনী 42টি বিমান হারানো বা সামরিক ক্ষতি মূল কারণ নয়। মার্কিন প্রশাসনের উপর আসলে চাপটি আসছে মূলত হরমুজ প্রণালীর অর্থনৈতিক গুরুত্ব থেকে, যা বৈশ্বিক জ্বালানি তেলের প্রধান ধমনী বলা হয়। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যার সরাসরি এফেক্ট পড়ছে আমেরিকার আভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের উপর। আমরা সবাই জানি আগামী নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিড টার্ম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন যদি দেশের বাজারে তেলের দাম এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না যায় তবে এই নির্বাচনে তার দলকে চরম মূল্য দিতে হবে। তাই নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে ট্রাম্পকে এখন ইরানের সাথে আলোচনা করতে হচ্ছে। এই চলমান সংকটের মধ্যে ওমান সরকার আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালীর একটি বিকল্প রুটের প্রস্তাব বিশ্বমঞ্চে পেশ করেছে। ওমানের প্রস্তাব অনুযায়ী বাণিজ্যিক জাহাজগুলো ইরানের জলসীমা এড়িয়ে সম্পূর্ণভাবে ওমানের উপকূলীয় রেখা ঘেঁষে নিরাপদ আন্তর্জাতিক জলসীমানায় যাতায়াত করতে পারবে। ওমানে থেকে তাদের নিজস্ব সার্বভৌম জলসীমার অধিকার হিসেবে দাবি করলেও ইরান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে এবং ইরান এটা কোনোভাবেই হতে দেবে না। আলোচনা চলতে চলতেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতই তারা ভাব দেখার মাঝখানে যে তাদের মধ্যে এক ধরনের ফাটল ধরেছে, কিন্তু না, তারা ঠিকই ইরানকে এইদিকে ব্যস্ত রেখে হরমুজ প্রণালীতে ব্যস্ত রেখে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ওইদিকে লেবাননের একটা ঘটনা ঘটাই ফেলছে। আপাতত বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলা এবং এই ব্যাপারে একটা সমঝোতা হয়েছে। কে কিভাবে কার আহ্বানে এই সংঘাত বন্ধ হয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে নতুনভাবে দোহায় আলোচনা শুরু হবে, কাতারের রাজধানী দোহায়। জেনেভায় একদিন আলোচনার মধ্যেই এই সংঘাতের পর সেটি বন্ধ হয়ে যায়। এখন নতুন করে
এই বৈঠক হচ্ছে দোহায়। খেয়াল করেন যে ধারাবাহিকভাবে যে 60 দিনের মধ্যে যে তাদের সবকিছু চূড়ান্ত করা, সেগুলোর মধ্যেও যে ঘটনাটা ঘটলো এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত। কারণ ইরানকে ব্যস্ত রাখলো হরমুজ প্রণালীর দিকে হামলা করে, আর ওইদিকে লেবানন নিয়ে একটা খেলা খেলে দিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেখানে লেবাননের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন একটা চুক্তি করলো, এটা লেবাননের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দাসখত দেয়া একটা ঘটনা ঘটে গেল। কারণ ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার দখলকৃত জায়গা থেকে সরে যাবে না। যখন মনে করবে যে নিরাপত্তা নিশ্চিত, তখন তারা সরে যাবে। তার মানে তারা কখনো মনেও করবে না যে নিরাপত্তা নিশ্চিত, এবং তারা কখনো ছাড়বেও না। ঠিক গাজা, মানে লেবাননের আরেকটা অংশকে গাজায় পরিণত করলো, যেমন ফিলিস্তিনের একটা অংশকে তারা গাজায় পরিণত করে গাজার মোটামুটি অর্ধেকের বেশি এলাকা দখল করে ফেলল। ঠিক একই পরিণতি লেবানন, এবং আমেরিকাও সেখানে ঢুকে পড়লো ত্রিদেশীয়। এখন ইরান আর একটু কোণঠাসা হয়ে গেল। এটা হয়তো ইচ্ছাকৃতভাবে একটা জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র হামলা চালালো, ইরান হামলা চালালো, আবার যুক্তরাষ্ট্র মাত্রা বাড়ালো। ইরানও বাহরাইন এবং কুয়েতে 8টা সামরিক স্থাপনায় হামলা চালানোর মধ্যে দিয়ে এখন আপাতত বন্ধ হলো, এবং কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছে। উভয় পক্ষ আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। এই বিষয়ে ইরানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেখা যায়নি। আরেক মার্কিন কর্মকর্তা বলছে মঙ্গলবার দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে, সেখানে সাম্প্রতিক সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি। অর্থাৎ হরমুজ প্রণালী থেকে যে কোনোভাবে ইরানকে সরাতে চায় যুক্তরাষ্ট্র। ওটা সরালেই কিন্তু ইরান আরো কোণঠাসা। সপ্তাহ জুড়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি নতুন করে চাপে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরো সামরিক পদক্ষেপ নেবে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এদিকে আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইরানের সাম্প্রতিক হামলার পর 26 থেকে 28 জুন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে মোট 48টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে 23টি তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কার, আর 7টি বাল্ক ক্যারিয়ার এবং 11টি কার্গো এবং কন্টেনারবাহী জাহাজ ছিল। এই সংখ্যা আগের তুলনায় কম। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী সর্বশেষ উত্তেজনা শুরুর আগে গত বুধবার হরমুজ প্রণালী দিয়ে 70টি এবং বৃহস্পতিবার 54টি জাহাজ চলাচল করে। রয়টার্সের এক কর্মকর্তা বলছে, উভয় দেশ আপাতত সব ধরনের সামরিক কর্মকাণ্ড স্থগিত রাখতে এবং আলোচনায় ফিরে যেতে সম্মত হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে কারিগরি পর্যালোচনা শুরু হবে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কারিগরি দলের প্রধান নিক স্টুয়ার্ট দোহার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। যাক, এখন ইরান হয়তো রেসপন্স করবে, কিন্তু এই আলোচনা চলতেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতই তারা ভাব দেখার মাঝখানে যে তাদের মধ্যে এক ধরনের ফাটল ধরেছে, কিন্তু না, তারা ঠিকই ইরানকে এইদিকে ব্যস্ত রেখে হরমুজ প্রণালীতে ব্যস্ত রেখে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ওইদিকে লেবাননের একটা তারা মানে ঘটনা ঘটায় ফেলছে। এটা হয়তো একটা কৌশল ছিল। ফলে এই ধরনের সমঝোতা আলোচনা দোহায় যেটা আবার শুরু হবে মঙ্গলবার থেকে, খুব বেশি টেকসই হবে বোঝা যাচ্ছে না। কারণ সবাই ফাঁকফোকর বের করছে এবং আমেরিকা এবং ইসরায়েল তারা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। তো এই বিষয়টা হয়তো প্রথম থেকে ইরান একটু না বুঝতে পারলো, আস্তে আস্তে বুঝতে পারবে, এবং তারাও এই পাল্টা একটা অবস্থান তৈরি যখন চেষ্টা করবে, তখন আবার সংঘাত অনিবার্য।